আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। পাগলিটা অতি কষ্টে ছেলেটার গালে হাত দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ছেলেটার গাল স্পর্শ করার আগেই হাতটা মাটিতে লুটিয়ে পড়বে। চারিদিকে তখনও অ্যাম্বুলেন্স ডাকের শব্দ, কিন্তু শেষ প্রাণবায়ু বেরিয়ে যাওয়াতে সবাই চুপ। হোটেলের সামনে সাজানো খাবারের দিকে তাকিয়ে অনিলের মুখের ভেতরে জল ভরে ওঠে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওই খাবারের দিকে, তাই ভেতর থেকে এক মধ্যবয়স্ক মহিলা বলে উঠল, আরে বাবু, আপনি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন? কি দরকার বলুন? ভাত দেব, মাছ ভাত আছে, আবার মাংসও আছে, কি লাগবে বলুন, সেটাই দিয়ে দিচ্ছি। খিদে তো ভালোই পেয়েছে, কিন্তু খাবো কি করে? তখনই মহিলা চিৎকার করে বলে ওঠে, তখন থেকে দেখছি এক দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। খাবার লাগবে না যখন এভাবে তাকিয়ে আছেন কেন? দোকানের সামনে দাঁড়িয়ে থাকবেন না, খদ্দেরের অসুবিধা হবে। যেভাবে খাবারের দিকে তাকিয়ে আছেন মনে তো হচ্ছে খিদে পেয়েছে। ছেলেটা আমতা আমতা করে বলে ওঠে, হ্যাঁ মাসি, খিদে তো পেয়েছে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে এসে খেতে বসুন। সবজি ভাত 40 টাকা, ডিম ভাত 50 টাকা, কোনটা দেবো বলুন? আর মাংস ভাত। মুখের কথা শেষ না করতে অনিল বলে ওঠে, টাকা টাকা নেই মাসি, পরে দিলে হবে না? বড্ড খিদে পেয়েছে গো। টাকা নেই তো এখানে এসেছেন কিসের জন্য বলি? ধার বাকিতে আমি কাজ করি না বাপু। মাসি হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মাসির পাশে এসে দাঁড়ায় এক যুবতী। মা, সবজি ভাত তো দেওয়াই চাই, বলো পরে দিয়ে দেবে। আমি চিনি, এ আমাদের বস্তির পিছনে একটা বাড়িতে থাকে। আমি গিয়ে নিয়ে আসবো টাকা, তুমি চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে, তবে কালকে গিয়ে কিন্তু নিয়ে আসবি। ঠিক আছে, আসুন, এসে ভেতরে বসুন, আমি সবজি ভাত নিয়ে আসছি। এভাবেই চাপা অনিলকে সাহায্য করে থাকে। চাপা অনেকদিন থেকে অনিলকে লক্ষ্য করছে লুকিয়ে লুকিয়ে। অনিলকে তার বেশ ভালো লাগে। ছেলেটা কিছু একটা চিন্তা নিয়ে থাকে সারাক্ষণ। বেশিরভাগ সময় মুখে একটা বিশাল চিন্তার ছাপ। হোটেলের পাশ দিয়ে যাওয়ার সময় হোটেলের খাবারের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকাটা চাপার চোখে এড়িয়ে যায়নি। দুদিন চাপা অনিলের কোনো খোঁজ পায়নি। হোটেলের সামনে দিয়েও অনিল যায়নি। পরের দিন অনিলের বস্তির বাড়ির সামনে উপস্থিত হয় চাপা। আজকে আপনি দুপুরে ভাত খেতে যাননি কেন? আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর তাছাড়া আসলে আমার কাছে পয়সাও নেই। আমি একদিন ভাত খেয়ে 4 দিন উপোস করে থাকি, এই আর কি। ওই জন্য আমাদের বস্তি থেকে বেরিয়ে ভাতের হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় হোটেলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন আপনি? ঠিক আছে, অত চিন্তা করতে হবে না, আমি একটু পরে ভাত নিয়ে আসছি। আর আসবার সময় আপনার জন্য ওষুধ নিয়ে আসবো। আপনি এখানে শুয়ে থাকুন, কেমন? আমার কাছে তো টাকা নেই চাপা। অত ভাবতে হবে না আপনাকে, আপনাকে চিন্তা করতে হবে না। রোজ দুপুরে আর রাতে আমি আপনাকে ভাত দিয়ে যাব। আপনাকে আর হোটেলে যেতে হবে না। চাপা, তোমার মা কিছু বলবেন না? মা জানে আপনি টাকা দিচ্ছেন, কিন্তু আপনি একদম বলবেন না মাকে কিছু। কিন্তু চাপা, আমি তো টাকা দিইনি, এমনকি এখনো টাকা দিতে পারবো না। আসলে গ্রাম থেকে শহরে এসেছিলাম একটা চাকরি করার স্বপ্ন দেখে, একটা কাজেও ঢুকি। আমরা কয়েকজন একসাথে একটা মেসে থাকতাম। রাতের বেলা আমার রুমমেটরা আমার সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। আমি তাদের আর কোনো হদিশ পাইনি। আমার বাড়ির অবস্থাও তো অত ভালো নয়। এই সময় কিছু টাকা পয়সা দিয়ে আমায় কে সাহায্য করতে পারবে? কিছু জায়গা থেকে আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকছে, কিন্তু আমার কাছে একটা ভালো জামাও নেই যেটা পরে আমি ইন্টারভিউ দিতে যাব। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বাড়িও ফিরে যেতে পারবো না। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, এখন ফিরে গেলে সবাই আমায় দেখে হাসবে। আরে এই কথা আমাকে তো আগে বলবেন। ঠিক আছে, আজ রাতের বেলায় যখন আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো,
আমি কিছু টাকা আপনাকে দেব, আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেবেন, কেমন? তুমি আমাকে এত সাহায্য করবে কেন? এই শহরে আত্মীয়রা সাহায্য করে না, সেখানে আমি তোমার কাছে একটা অচেনা মানুষ মাত্র। আমরা তো বন্ধু হতে পারি, তাই নয় কি? তাছাড়া আমি আপনাকে চিনি, যবে থেকে আপনি এখানে থাকা শুরু করেছেন। আপনি হয়তো আমাকে খেয়াল করেননি। অনেকক্ষণ আছি, এবার যাই, মা আমার খোঁজ করবে। বাড়িতে আছেন? বাড়ির ভেতর থেকে অনিল বলে, হ্যাঁ, ভেতরে এসো। এই নিন আপনার খাবার, আর তার সাথে এই টাকাটা। কি বলে যে আমি তোমাকে ধন্যবাদ দেবো চাপা, আমি বুঝতে পারছি না। আপনাকে কিছু বুঝতে হবে না। অনিল খেতে শুরু করে আর খেতে খেতে বলে, কালকে আমার সাথে যাবে চাপা জামা কিনতে? তুমি যাবে চাপা? চাপা মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ যাব, তাড়াতাড়ি খেয়ে নিন, আমি আসি। পরের দিন চাপা আর অনিল কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারা কেনাকাটা করে সন্ধ্যের মধ্যে ফিরে আসে। মাসি, আমাকে আশীর্বাদ করো, আমি চাকরির ইন্টারভিউতে যাচ্ছি। আশা করি হয়ে যাবে, আর যদি হয়ে যায় তোমাদের দুজনকে একদিন আমি বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো কিন্তু। দোকানের ভেতর থেকে চাপা এসব শুনে লজ্জা পায়। সে হবেক্ষণ পরে, আশীর্বাদ করি বাবা, সাবধানে যেও। অনিল ঘরের ভেতরে বসে আছে। আজ তার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। দুদিনের মধ্যেই জানতে পেরে যাবে চাকরিটা হচ্ছে কিনা। এমন সময় চাপা আসে। কেমন হলো আপনার ইন্টারভিউ? বেশ ভালোই হয়েছে, মনে তো হচ্ছে সিলেক্ট হয়ে যাব। তখন আপনি কি আর আমাদের মনে রাখবেন? তখন আপনি বড় গাড়িতে করে অফিসে যাবেন। চাপা, তোমাকে কি ভোলা যায়? তুমি আমার যে উপকার করেছো। চাপা লজ্জা পায় এবং সেইখান থেকে বেরিয়ে যায়। কিছুদিন পর রাস্তায় চাপার সাথে দেখা হতে অনিল বলে, চাপা, তোমার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ জানি বাবু, চাকরিটা তো আপনি পেয়ে গেছেন, আপনার এবার আর চিন্তা কি? আমি তো আপনার ওখানেই যাচ্ছিলাম। চাপা, আমায় একটা সাহায্য করতে পারবে? এই মাসে মাইনে পেলে আমি সব মিটিয়ে দেব। আরে বলুন না। চাপা, আমার কিছু টাকা লাগবে, এই একটু বেশি, মানে এই এই 8-9 হাজারের মতন। নতুন চাকরি, বড় অফিস, জামা, জুতো, ব্যাগ, একটা মোবাইল ফোনও কিনতে হবে, না হলে না বড় বিপদে পড়ে যাব। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি রাতের মধ্যে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে চাপা ওইখান থেকে চলে যায়। 8-9 হাজার টাকা কি করে ব্যবস্থা করব কিছুই বুঝতে পারছি না। উনি আবার বড় মুখ করে চাইলেন। সত্যি তো বড় অফিস, একটু যদি ভালো জামা কাপড় না পরে যায় তাহলে তো সম্মানও থাকবে না। কি যে করি, মার কাছেও এত টাকা চাইতে পারবো না। কি করা যায়? হ্যাঁ, আমি বরং একটা কাজ করি, আমার হাতের আংটিটা বন্ধক দিয়ে যদি কিছু পাওয়া যায়। উনি তো বললেন কিছুদিন পর টাকাটা আবার ফেরত দিয়ে দেবেন। যেমন ভাবা তেমন কাজ করলো চাপা। হাতের আংটি বন্ধক দিয়ে যে টাকা পেল সেই টাকাটা নিয়ে অনিলের কাছে গেল। এই নিন, এতে 10,000-এর মতো আছে। ধন্যবাদ চাপা। চাপা, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি ভাষা পাচ্ছি না। পরের দিন সকালবেলা অনিল ভাতের হোটেলের পাশ দিয়ে যখন যাচ্ছিল, এমন সময় চাপার মা চাপাকে বলে বসে, হতচ্ছাড়া, মুখ পুরি, সোনার আংটি হারিয়ে ফেললি। বাসন মাজতে মাজতে পড়ে গেছে তো কি করব। হোটেলের ভেতর থেকে মা আর মেয়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তা দেখে অনিলের বুঝতে অসুবিধা হলো না যে চাপা কোথা থেকে টাকাটা জোগাড় করেছে। কিন্তু এরপর থেকে অনিলের জীবন পাল্টে যায়। কাজের চাপে ব্যস্ত হয়ে পড়ে। এখন আর সে ভাতের হোটেলে ভাত খায় না। একদিন অফিস যাবার পথে চাপা অনিলকে জিজ্ঞেস করে, আরে আজকেও আপনি খাবেন না? আসলে অফিসেই তো আমাদের খাবারের সব বন্দোবস্ত আছে, তাই আর ঠিক দরকার পড়ে না। একদিন অফিসে অনিল বসেছিল। অফিসের স্যার বলে, অনিল,
তুমি তো বেশ ভালোই টাকা মাইনে পাও, তা ওই বস্তিতে না থেকে অফিসের আশেপাশে একটা বাড়ি ভাড়া নিলেই তো পারো। কিছুদিন পর অনিল তার জিনিসপত্র নিয়ে শহরের একটা ভালো ভাড়া বাড়িতে এসে ওঠে। এই ব্যাপারটা অনিল চাপা এবং চাপার মাকে জানানো প্রয়োজন মনে করে না। বেশ কয়েক সপ্তাহ পর একদিন চাপা অনিলের সেই পুরনো বাড়ির সামনে এসে তালা দেখে অবাক হয়। কয়েকদিন থেকে অনিলের কোনো দেখা নেই, কোথায় যে গেল? যখনই আসি তখনই তালা। কাকে খুঁজছিস রে চাপা? অনিলকে? অনিল তো চলে গেছে রে, সে একটা চাকরি করছে, এখন বাবু হয়েছে রে, বাবু। সে আর কি এই বস্তিতে থাকবে না? এই বস্তিতে থাকা তার শোভা পায়, তাই তো সে চলে গেছে। চাপার বুকের ডান পাশটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। চলে গেল? আমাকে কিছু না জানিয়ে চলে গেল? 3 দিন আগে চলে গেছে রে চাপা, আর এখানে হয়তো আসবে না। চাপার চারদিকটা অন্ধকার হয়ে গেল। এরপর থেকে কয়েকটা মাস কেটে গেছে। চাপা যেন কেমন হয়ে গেছে। এই চাপা, মন দিয়ে কাজ কর না রে মা, কি যে হয়েছে তোর? আজকাল মনটা কোন দিকে থাকে কি জানি। হ্যাঁ 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 মা, করছি তো। কি করছিস বলতো? মন দিয়ে কোনো কাজ করিস না। যা গিয়ে খাবারটা দিয়ে আয় পাশের অফিসে। অনেকগুলো টিফিন আছে, সাবধানে যাবি। আগের দিনের মতো আবার যেন ফেলে ছড়িয়ে দিস না। ঠিক আছে মা, ঠিক আছে। চাপা খাবারটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ এই অনিলকে দেখতে পায় একটা মেয়ের সাথে গাড়িতে উঠতে। চাপা কয়েকবার অনিলকে ডাকে। অনিল, 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 একবার চাপার দিকে তাকায়, তারপর গাড়িতে উঠে যায়। অনিল। এরপর অনেকবারই চাপার সাথে অনিলের দেখা হলেও না চেনার মতো করে এড়িয়ে চলে গেছে। অনিল কি আমার ডাক একদম শুনতে পায় না? পায় না শুনতে? হ্যাঁ, সত্যি কি পায় না? শুনতে পায় না আমার ডাক? হ্যাঁ, সাড়া দিল না তো? আমি এত করে ডাকলাম। হ্যাঁ, আজ দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেছে। সময়ের সাথে সাথে মানুষের মনেরও পরিবর্তন ঘটেছে। চারপাশের সবকিছুই বদলে গেছে। রাস্তার ধারে একটা পাগল গোছের মেয়ে দাঁড়িয়ে আছে, শুধু বিড়বিড় করে বলছে, সব মিথ্যে, সব প্রতিশ্রুতি মিথ্যে, মিথ্যে, সব প্রতিশ্রুতি মিথ্যে, সব কথা মিথ্যে। অনিল গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে যাবার পথে সেই পাগল মেয়েটার সাথে ধাক্কা খায়। আরে আপনি সাবধানে যেতে পারেন না, যত সব। অনিলের মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। সে দেখে চিনতে পেরে চুপ করে গেল। চাপা? এমন সময় হোটেলের সেই মাসি দৌড়ে এসে বলে ওঠে, বাবু কিছু মনে করবেন না, আমার মেয়েটা পাগল হয়ে গেছে, ও বুঝতে পারেনি। আরে তুমি তো বাবা অনিল না? মাসির কথা শেষ করার আগেই অনিলের পাশে থাকা মেয়েটি বলে ওঠে, আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চলো চলো, এখান থেকে চলো, সব পাগলের কারবার, চলো। অনিলের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। অনিল কিছু বলতে পারে না। অফিসে সারাটা দিন অনিলের মন খারাপ। অনিল সব কিছু বুঝেও কিছুই বুঝতে পারছে না সে কি করবে। কিছুদিন পর অনিল আজকে সেই চাপার হোটেলের পথে যাচ্ছিল। দেখে দোকানের সামনে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। অনিল কৌতূহলবশত সেই দিকে এগিয়ে যায়। আমার মেয়েটাকে গাড়িতে ধাক্কা দিয়ে দিল, কেউ একটু অ্যাম্বুলেন্সে খবর দাও। কি হলো রে মা তোর? ও মা, চাপা চোখ খোল, আমার মেয়েকে কেউ বাঁচাও, বাঁচাও আমার মেয়েটাকে। অনিল সেখানে বসে পড়ে, চাপার মাথাটাকে কোলে তুলে নিয়ে কাঁদতে থাকে। চাপা হাত তুলে অনিলকে ধরার চেষ্টা করে।